শুনবো কেমন? বেশ, তাহলে শোন। মহারাজকে কেমন যেন লাগছে মনে হচ্ছে। উনি যেন কেমন আদিম যুগের লোকেদের মতো ঝুঁকে ঝুঁকে চলছেন। কি হলো এত গুজগুজ ফুসফুস কিসের? চুপ করে বসে থাকা যায় না? না একটা কথাও যেন আর না শুনি। মহারাজ এসে গেছেন, সবার কাজ শুরু হচ্ছে। না, আর সভা করতে মন চাইছে না মন্ত্রী। তা বললে কি চলে মহারাজ? আপনি হলেন একটা ঢেঁকি। কি বলে মন্ত্রী, আমি একটা ঢেঁকি? হ্যাঁ মহারাজ, ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি আপনি হলেন মহারাজ। আপনাকে তাই সবার কাজ চালাতেই হবে। আর সভা ভালো লাগে না, একেবারে ভালো লাগে না। দেখে নাও আমাকে, যা দেখার দু চোখ ভরে দেখে নাও তোমরা। এ কি মহারাজ, এভাবে দুঃখ দুঃখ করে কথা বলছেন কেন? এসব ছেড়ে আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে মন্ত্রী, অনেক অনেক দূরে। তা জান না, তাহলে আমি ওই সিংহাসনে গিয়ে বসি। দেখো দেখো, মন্ত্রীর চোখ মুখ দেখো, যেন পারলে এক্ষুনি ওই সিংহাসনে গিয়ে বসে পড়ে। মারহাবাতে লোভী কোথাকার। তা জান না, সেরকম ইচ্ছা করলে দূরে দূরে কোথাও চলে গিয়ে থাকুন না। আর আমার এই কৃষ্ণনগরের কি হবে তখন? আমি রয়েছি কি করতে মহারাজ? আপনার খালি সিংহাসনে আপনার পায়ের হাওয়াই চপ্পল রেখে আমি না হয় রাজ্য চালাবো। ব্যাস, তাহলেই হয়েছে। বেটার ছেলে মন্ত্রী একবারও জিজ্ঞাসা করছে না মহারাজের এরকম ভাবার কারণটা কি? আর শুধু ধান্দা করছে মহারাজ চলে গেলে কখনোই সিংহাসনে গিয়ে বসবে। রাজকবি, আপনি তাহলে জিজ্ঞাসা করুন। আমার কি মাথা খারাপ হইয়াছে নাকি পেট খারাপ যে আমি মহারাজকে তার মনোব্যথার কারণ শুধাইব? এই কাজ আমারও সাহসে কুলোবে না। তাহলে আর কি, আমরা বসে বসে দেখি মহারাজ চলে যাক, আর বেটা মন্ত্রী খালি সিংহাসনে বসে কিভাবে তার মন্ত্রিত্ব ফলায়। কেন, আমাদের কি খারাপ কপাল আছে? তো ওই যে আমাদেরই গোপাল। হ্যাঁ গোপাল, তুমি একমাত্র মহারাজকে জিজ্ঞাসা করতে পারো। আবার বড্ড বেশি কথা হচ্ছে। এবার কথা বললে কিন্তু সভাতে কান ধরে নীল ডাউন করে দাঁড় করিয়ে রাখবো। দেখছি আমি কি করা যায়। কি হলো? গোপাল শুধু দাঁড়িয়ে আছে কেন? মহারাজের সঙ্গে কথা বলবে। ওকে সুযোগ দিলে আবার কি করে বসবে কে জানে। এই যে গোপাল, কি হলো? এখানে দাঁড়িয়ে আছো যে? সভা তো শেষ, কি মতলব? মহারাজের সঙ্গে দেখা? সেসব হবে না। যাও এখন যাও। আগে মহারাজ নয়, আমি তো আপনাকে একটা কথা বলবো বলে দাঁড়িয়ে আছি মন্ত্রীমশাই। আমাকে? কি কথা? মন্ত্রীমশাই, আমি সভায় আসার সময় দেখে এসেছিলাম যে আপনার গিন্নি, সে কি বলবো, কাটা পাঠার মতো ছটফট করছিলেন। সে কি? কেন? আর তুমি সেটা এখন বলছো আমাকে? আসলে আপনি সভার কাজে এত ব্যস্ত, তাই আর সাহস করে বলে উঠতে পারিনি। যত সব। কিন্তু হয়েছেটা কি? আর বলবেন না মন্ত্রীমশাই, একটা পিঁপড়ের কামড়ে গিন্নি মায়ের পা থেকে সে কি রক্ত গলগল গলগল করে বেরোচ্ছিল। বাবা, দেখেই তো আমার প্রায় ভিড়মি খাবার জোগাড়। আর তুমি সেটা দেখে এসে এতক্ষণ চুপ করে বসে রইলে? এক্ষুনি যাই আমার গিন্নির কাছে, কি না কি হয়েছে। আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ মন্ত্রীমশাই, যান। ব্যাস, এবার রাস্তা পরিষ্কার। ওই যে মহারাজ আসছেন। মহারাজ। এ কি, তুমি এখনো বাড়ি যাওনি? না মানে যেতে পারিনি আর কি। কেন গোপাল, কি হয়েছে? আসলে মহারাজ, সবার সবাইয়ের খুব মন খারাপ। মানে আপনাকে এরকম মন মরা দেখে আমাদের কারোরই মন ভালো নেই মহারাজ। আসলে তোমরা আমাকে খুব ভালোবাসো তো তাই। কিন্তু মহারাজ, আপনার এরকম অবস্থা
হয়েছে কেন মহারাজ? আমাকে বলুন। শুনবে? শোনো তাহলে। বছর খানেক আগের কথা, জঙ্গল থেকে শিকার করে ফিরছিলাম। বিকেল হয়ে গেছে, তাই ভাবছিলাম কৃষ্ণনগরে ঢোকার আগে একটু জিরিয়ে নি। তাই জঙ্গলের বাইরে বসে একটু জাম খাচ্ছিলাম। তো তখন জামগুলো খেতে দারুণ মিষ্টি তো। আসলে জঙ্গলের জাম তো। তিন ফুটিয়া বুড়িওয়ালা বামুনটা কে? বাবা, হাতে আবার ওর থেকেও বড় একটা তরোয়াল নিয়ে চিৎকার করতে করতে দৌড়ে আসছে। আরে আমি জাম খেয়ে বিচি ছুঁড়ে ফেলেছি। তুই? তোর এত বড় সাহস? তুই আমার ছেলের দিকে জামের বিচি ছুঁড়ে মেরেছিস? তোর এত বড় সাহস? আহা, তোমার ছেলে কোথায় আর তার কি হয়েছে সেটা বলবে তো। সেটা আর বলে হবে কি এখন? যে গেছে সে তো গেছে। ছোট কক্কস রে। মানে 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 না বোঝার ভান করলে কিন্তু পার পাওয়া যাবে না এই খোকা খক্কসের হাত থেকে, বুঝলে? ও, তাহলে তুমি একটা খোক্কস আর তোমার নাম হলো খোকা। সবই তো বুঝিস, আর এইটা বুঝতে পারছিস না যে তোর ছুঁড়ে মারা জামের বীজের ধাক্কায় আমার একমাত্র চলে গেছে। ও ছোট কক্কস রে। গেছে মানে? কোথায়? কোথায় সব জেনে ন্যাকামো হচ্ছে? কোথায় আর যাবে? পটল ডাঙায়। ও, মানে মারা গেছে? এতক্ষণে মাথায় ঢুকেছে। কিন্তু কি বলছো কি তুমি? তোর যদি বিশ্বাস না হয় তাহলে চল, নিজের চোখে দেখবি। চল বেটা। না না, থাক, তার আর দরকার নেই। এবার বলো কিভাবে আমাকে প্রতিদান দিতে হবে? সব প্রতিদান এসব মুখে সাজানো বলি, বুঝলি? আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ চাই। প্রতিশোধ। থাক, তোমার ওই 3 ফুটের চেহারায় আর 5 ফুটের তরোয়াল নাচাতে হবে না, মাথা ঘুরেই পড়ে যাবে। আমি প্রতিশোধ চাই। খুন কা পাতলা খুন। ও ঠিক আছে, আমাকে তাহলে 1 বছরের সময় দাও, তারপর আমি নিজেই আসবো তোমার কাছে। তখন তোমার যা ইচ্ছে আমাকে নিয়ে করো, কেমন? তো সেই 1 বছর শেষ হচ্ছে সামনের সোমবার, তাই আমার মন খুব খুব খারাপ গোপাল। মহারাজ, আপনি ওই খক্কসকে তো 1 ফুঁতেই উড়িয়ে দিতে পারতেন মহারাজ। না গোপাল, আমি হলাম মহারাজ, আর রাজ্যের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। আমি ও কাজ করতে পারি না। তাহলে মহারাজ, আপনি খক্কসের কাছে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। না, আমার দোষের শাস্তি তুমি বা পাবে কেন গোপাল? বাহ, দোষটা আসলে কি বা কতটা সেটা দেখতে হবে না, তারপর তো শাস্তির কথা। বেশ, তাহলে চলো। মন্ত্রী, কাল আমি ভাবছি ওই কৃষ্ণনগরের বাইরে বেরোবো। ওহ, বেরোবে? তার মানে আবার কি ফিরবে? কি বলছো মন্ত্রী? না, বলছি যে মহারাজ, ওই যে সবাই বলছিলেন না অনেক অনেক দূরে চলে যাবেন, তা এ যাওয়া কি সেই যাওয়া? হতেই পারে, জানি না মন্ত্রী, কিচ্ছু জানি না। কি কিছু বলবে নাকি মন্ত্রী? হ্যাঁ, মানে বলছি যে আপনি নেই, রাজ্য চলবে কি করে? এত কিছু ভেবো না তো, ওর ঠিক একটা কিছু হয়ে যাবে। মহারাজ কি দার্শনিক হয়ে গেল নাকি? না, বলছিলাম যে আপনার পায়ের হাওয়াই চপ্পলে রেখে গেলে সেটা সিংহাসনে বসিয়ে আমি রাজ্য চালাতাম, এই আর কি। আহা, এত চিন্তার কিছু নেই। আরে মহারানী তো রইলেনি। ও, মনে মনে এই ছিল। কই কই কোথায় তুমি? কোথায় তুমি খোকা খোকস? খোকা!
আরে ও খোকস, খোকা কোথায় ভাই তুমি বোকা, বেরিয়ে এসো। কে রে? কে ওখানে আমাকে নাম করে ডাকে? কার এত বড় সাহস? এই যে আমি কৃষ্ণচন্দ্র। আমি চন্দ্র সূর্য জানি না, শুধু জানি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ দিতে খুন কাপাতলা খুন। বাবা, আমার থেকেও বেটে ওই চেহারায় আবার দ্বিগুণ চেহারার তলোয়ার। এই যে আমি কথা মতন 1 বছর পরেই আবার হাজির। না, এবার তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করতে পারো। আমি তোকে এবার আমি একটু আটকাচ্ছি খোকা বাবু, কিছু মনে করবেন না। এই এই পেটেটা আবার কে রে? বাবা, আমাকে আবার বেটে বলে? কি বললে? বলছি তোমার ছেলেকে একটু দেখবো, মানে মানে কতটা নরম সে, যে কি করে জামের বিচির আঘাতে মারা গেল। কি বললি? হ্যাঁ, আমার ছেলে নরম। হাসালি আমাকে তুই। চল চল তাহলে আমার ছেলেকে দেখবি, চল। এখনো একইভাবে শুয়ে আছে। আমার ছেলে পাহাড়ের মতন ইয়া লম্বা, আর নদীর মতন এই চওড়া, তেমনি শক্তিশালী। কি খেত জানো আমার ছেলে? আবার ফিরবি খাবে না তো। বড় বড় হাতি ধরে ধরে খেত। তো সেই রকম ভাবেই একদিন বিকেলে হাতি খেতে খেতে হঠাৎ করে ওই যে চন্দ্র সূর্য কি নাম বললে, ওর ছোড়া জামের বিচির আঘাতে পটল ডাঙায় চলে গেল। বাবা, তোমার এই বিশাল দৈত্যের মতো ছেলে একটা জামের বিচির আঘাতে মারা গেল। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মহারাজ, একটা কাজ করতে হবে যে। কি কাজ? যেমন করে হোক ওই ছেলের মুখটাকে ফাঁক করতে হবে মহারাজ। দেখি তোমার ওই তরোয়ালটা দাও দেখি। সেইটি হচ্ছে না, আমার তলোয়ার দিয়ে আমাকেই মারবে? তোদের এইটাই মতলব না? আরে কোনো মতলব টাতলব নেই হে, দাও তো। মহারাজ ধরুন তো, আমি ধরছি পেছন থেকে। এবার গোপাল ছেলেটার মুখটা ফাঁক করে দেওয়া যাবে, কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আপনি ফাঁক করার চেষ্টা করুন, আমি ততক্ষণে বেশ কিছু কলার কাঁদি জোগাড় করে নিয়ে আসি মহারাজ। এটা কি হচ্ছেটা কি? বলি এটা কি হচ্ছে? এই তো। কি করছোটা কি তোমরা? তোমার ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা হচ্ছে ভাই খোকস। বলো কি গোপাল? আমার ছেলে তাহলে পটল ডাঙায় যায়নি? কি বলছো কি তোমরা? মনে তো হয় না মহারাজ। সরে আসুন, যখন তখন হাতি বেরোতে পারে। যা ভেবেছি ঠিক তাই হয়েছে। কোটা একটা হাতি বেরিয়ে এলো গোপাল। এই যে খোকা খোকস, জামের বিচির আঘাতে কিচ্ছু ঘটেনি। গোটা হাতি খেতে খেতে একটা হাতি গলায় আটকে গিয়ে ছেলের দম বন্ধ হয়ে গেছিল। বাঁচালে গোপাল, বাঁচালে। মরার পর অন্তত কাউকে মেরে ফেলার জন্য আমাকে নরকে যেতে হবে না। হ্যাঁ, কি আনন্দ! আমার ছেলে বেঁচে উঠেছে। শুনছো তোমরা? কি মজা! আমার ছেলে বেঁচে উঠেছে। আরে কি মজা! শুনছে সবাই? আমার ছেলে বেঁচে উঠেছে। কি মজা! আমি আর আমার ছেলে মিলে খাবো হাতি ভাজা। কি মজা! চলো গোপাল, সবাই ফিরে তো আবার তোমার পুরস্কারের ব্যবস্থা করতে হবে। পুরস্কার এসব আবার কেন মহারাজ? বাহ, তুমি আমার জীবন রক্ষা করলে, আমার গিন্নিকে বিধবা হওয়া থেকে বাঁচালে, আর আমি তোমাকে পুরস্কৃত করব না, তা কি কখনো হয়? মহারাজের জয় হোক মহারাজের। দারুণ! ওহ, একটা জ্যান্ত গোটা হাতি গলার কাছে আটকে ছিল। বাবা, দেখলি তো, রাক্ষসের গল্প না শুনে খোকসের গল্প শুনে কি দারুণ
এই না না না, কোনো ঝগড়া নয়, কোনো ঝগড়া নয়। গল্প শেষ, এবার যে যার মতন সোজা বাড়ি। চল চল। কাল কিন্তু আবার এই সময় এই জায়গায় দেখা হবে তো? তা আবার হবে না? পড়া ভুলতে পারি, কিন্তু এই বিকেল বেলা গল্প শোনার কথা কিছুতেই ভুলবো না। বেশ বলেছিস। হ্যাঁ, বলি বাবা বিশ্বনাথকে পুজো দিতে যাচ্ছে না দেশ জয় করতে যাচ্ছে? দেখছো না দেশের লোকের ভালোবাসা। থামো থামো, করো তো ঘোরামো। জয় বাবা বিশ্বনাথ, জয় জয় বাবা বিশ্বনাথ। এই থামো 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 থামো, এই বেহারা একটু পালকি নামা। দেখ আস্তে 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 আস্তে। আর মশাই মনে হচ্ছে, কোথায় যাচ্ছে ওটা? বাবা বিশ্বনাথের চরণ দর্শন করতে যাচ্ছি ময়রাদা। কি ভাগ্যি, কি ভাগ্যি! ভাগ্যি মানের মুখ দেখলেই দিন ভালো যায়। আমি কিন্তু তোমার কাছে একটা জরুরি কাজে এসেছি ময়রা মশাই। মিটমিটে শয়তান কোথাকার, সে তো আসতে কোনো নিষেধ নাই। পরম ভাগ্যি, সারা জীবন জ্বালিয়েছ। একটা গোপন কথা আছে, এসো দেখি আড়ালে। দেখো, ওই টেকো ভাঁটটার সব ব্যাপারে বাড়াবাড়ি। এই ময়রা হলো ওর কাছের লোক, যত সব। কি ব্যাপার ভার মশাই, এত চুপি চুপি ব্যাপার? খুব গোপন কথা, শুধু তোমাকে বিশ্বাস করে। আহা, বিশ্বাস তো করবেই। একটা জিনিস সামলে রেখে দিতে হবে ময়রা ভাই, পথে কত চোর ডাকাত। আমি তো আপনার নিজের লোক। এই দেখো, এ তো বড্ড দায়িত্বের কাজ গো ভার মশাই। জিনিসটা একবার দেখো, এই নিয়ে কি তীর্থ করতে যাওয়া যায় বলো দেখি? হ্যাঁ, এ তো সোনার দাড়ি পাল্লা, সোনার দাড়ি পাল্লা। এ তো রাজা মশাই তোমাকে দিয়েছিলেন তোমার বুদ্ধির বাহাদুরি দেখে। এটা নিয়ে যাওয়া যায় বলো দেখি? পাগল, কত চোর ডাকাত, আমি বা নিয়ে যেতে দেব কেন? তবে একটা কথা, তীর্থ থেকে যদি ফিরতে না পারি? বালাই 60 ফিরবে না কেন? 70-এর মুখে ছাই, ঠিক ফিরবে। হে মা কালী, ওরে ভূত হয়ে যাক। যদি ফিরতে না পারি? মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে না হয়। দূর, বাদরকে সাকালো দেখাতে আছে নাকি? যদি না ফিরি, এই দাড়ি পাল্লা তোমার। জোর করে ফিরিয়ে আনবো, ভগবান করুক তোর ইচ্ছে পূর্ণ হোক। এসো এসো দাদা, এসো। জয় বিশ্বনাথের চরণের সেবা লাগে মহাদেব। খুব ভরসা করে গেলাম। হ্যাঁ, আহা, বড় পবিত্র লোক। দুর্গা 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 দুর্গা। ভাঁড় মশাই কি রেখে গেল বাবা? তোমার ভবিষ্যতের মালপোয়া সোনা। এতদিন হয়ে গেল, চাঁদ বদনটা একবারও দেখতে পেলাম না। কি যে করছে ছাই ওখানে বসে, শুধু গান্ডে পিণ্ডে গেলছে আর বউকে নিয়ে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে। আর এই রাজসভার বাকি লোকগুলো হয়েছে এক একটা রাম অপদার্থ। জিজ্ঞেস করলেই বলে জানি না তো। দেব সবকটাকে একদিন দূর দূর করে তাড়িয়ে। জয় বাবা বিশ্বনাথ, হে বাবা বিশ্বনাথ, গোপালকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও বাবা। তোমার পায়ে ওই মন্ত্রী বেটাটাকে বলি দেব বাবা। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। চারিদিকটা কি শান্ত সুন্দর। বেটা ভাঁটটা গেছে, মনের জ্বালাটা জুড়িয়েছে। উহ, বেটা থাকলেই আমার কাজ কারবারটা একবারে মাথায় তুলে দেয়। হ্যাঁ, ওহ,
পরের মাথায় কাঁঠাল ঢেলে একটু ফুর্তি করব। সে বেটা একবারে গুড় ঢেলে দেয়। চিংড়িটা না না থাক বাবা, ওটা বাবা বিশ্বনাথের কোলেই থাক বাবা, থাক থাক। আমার ঘরে ওই 100 মণ বস্তা আর চাপিও না ঠাকুর, জোড়া পাঁঠা বলি দেবো। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। প্রণাম মহারাজ, প্রণাম। মনে হয় আজ আপনার মনটা একটু খুশি খুশি রয়েছে। এই জন্য লোকে তোমাকে ওই ষড়যন্ত্রী মশাই বলে। সকাল বেলাতে এসে মেজাজটা একেবারে তেলাকুচা মার্কা করে দাও। কেন মহারাজ, আমি তো 5এও থাকি না, 7এও থাকি না। থাকো না তো কি করে জানলে যে আমার মনটা এখন খুশি খুশি? যবে থেকে ভাঁড়মশাই তীর্থ করতে গেছেন। হ্যাঁ, তবে থেকে তোমার ওই কদবেলের মতো মুখ দেখতে দেখতে চোখে আঁশ জন্মে গেছে। কদিন হলো মনে আছে? 3 মাস। হ্যাঁ, ওই 3টে মাস উনি তীর্থে গিয়ে বসে আছেন। কি আস্পর্ধা! আবার এসে আবার আমার থেকে মাইনেটাও নেবে। আর রাজসভায় আসবে না? হ্যাঁ, কি যে লোক একটা, যেন ছাতের পায়েস। তা আমি যে লোক পাঠাতে বলেছিলাম কাশীনাথ, পাঠিয়েছিলাম তো মহারাজ। আজ সকালবেলা কোটাল বেটা খবর নিয়ে এসছে, গোপাল ভাঁড় ফিরে এসেছে। কি? গোপাল ফিরেছে? ও, যেন হাসতেই ভুলে গেছিলাম। গোপাল যেন ওই কেওড়া দেওয়া শরবত, যেন চিনির পানা। তা এলো না কেন ভাঁড়টা? প্রহরী, ও প্রহরী! এই যে মহারাজ, আজ্ঞা করুন। তোমরা সেপাইরা গোপালের কি খবর আনলে সেটা বলো। রাজামশাইয়ের দশাটা দেখেছো? হ্যাঁ, গোপাল তো এসে গেছেন রাজামশাই। এসে গেছে? তাই এসে গেছে তো এতক্ষণ এলো না কেন? তো বর বেড়েছে। আমার মনে হয় একদিন ছিলেন না, অনেক কাজ হয়তো বাকি পড়ে আছে। মন্ত্রী, আরে একটু দেখো না, হেবা গঙ্গারাম কোথাকার! গোপালটা যে গেল কোথায় আবার? ময়রা ভাই, ময়রা ভাই, এই ময়রা ভাই! কে রে? কালক্ষণ নেই, একেবারে হাম্বা হাম্বা ডাক ছাড়ছে। একটু বিশ্রাম করতে দেবে না? আমি গো ময়রা ভাই। সর্বনাশ! কে বলো দেখি? চেনা চেনা মনে হচ্ছে। কে? অনুকূল নাকি? যা বাবা, চিনতেই পারছো না? ভালো করে আজকাল ঠাউর করতে পারি না রে ভাই। দেশে যা ইঁদুর হয়েছে, চোখের মাথা পর্যন্ত খেয়ে ফেলছে। সে কি গো, আমাকে চিনতে পারছো না তুমি? নামটা বলো না তোমার। ঘুমিয়ে উঠলুম তো, ভীষণ ক্লান্ত। একটু বিশ্রাম না নিলে। ঘুমিয়ে উঠে বিশ্রাম নিচ্ছ? হ্যাঁ, ভালো ভালো। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে। কোথায় যেন দেখেছি তোমাকে। নামটা পেটে আসছে, মুখে আসছে না। ইঁদুরে মগজের ঘিলু পর্যন্ত খেয়ে যাচ্ছে। নামটা কি রে ভাই? পেটে আসছে, মুখে আসছে না আমার নাম। হ্যাঁ, ভালো ভালো। আমার নাম হলো শ্রী গোপাল ভাঁড়। ও মা, আমাদের ভাঁড়মশাই! কি লজ্জার কথা, চিনতেই পারছি না। পরে না হয় চিনবে। শোনো, তীর্থ করে ফিরে এসেছি। হায় কলা, আমাদের ভাঁড়মশাই তিথি হয়ে গেল। হয়ে গেল। তা তীর্থ করতে যাবার আগে ওই যেটা রাখতে দিয়েছিলাম সেটা এনে দাও, পরে সব কথা হবে। যাও, নিয়ে এসো দেখি। কি বলো দেখি? কি আনবো? কি আনবো মানে? যেটা রেখে গেছিলাম। কি বলো তো? বোঝে মায়েরা ভাই, ইয়ার কি মেরো না দাদা, নিয়ে এসো। দই না জিলিপি ভাঁড়মশাই? ও দুটোই আজ হয়নি গো। এ তো মহা ঝামেলা পাকালো দেখছি। আমার একটা কাঠের বাক্স। ও হ্যাঁ, একটা কাঠের বাক্স।
দিয়েছিলে বটে, খেয়ে নিয়েছে গো ভারমশাই, খেয়ে নিয়েছে। ইঁদুরে, এত বড় বড় গেছ ইঁদুর, কুটুস কুটুস করে একেবারে ফুস। কাঠের বাক্স তো। ও, আর এই কাঠের বাক্সের মধ্যে যেটা ছিল, কোনটা গো দাদা? আমার সোনার দাড়ি পাল্লা, রাজা মশাইয়ের দেওয়া। খেয়ে ফেলেছে বললাম তো, ইঁদুরে ইঁদুরে খেয়ে ফেলেছে। কাঠের বাক্সটা রেখেছিলুম লোহার সিন্ধুকে, সেটা পর্যন্ত গিলেছে ইঁদুরগুলো। ইঁদুরে খেয়েছে? সত্যি ভারমশাই, এই চোখ ছুঁয়ে বলছি। কি লজ্জা বলো তো, তুমি বিশ্বাস করে রেখে গেলে আর ইঁদুরগুলো। বুঝেছি বুঝেছি, ইঁদুর খেয়ে গেল। ইঁদুর খেয়ে গেল। তোমার আর দোষ কি ভাই, আমার লোকসানের কপাল। ব্যাটাকে বিশ্বাস করাতে পেরেছি তাহলে। তো বড় চালাক, বোকার হদ্দ। কি করবে দাদা? কি আর করব, যাই দিঘিতে হাত পা ধুয়ে ঘরে যাই। দাঁড়াও গো দাদা, দাঁড়াও, মন খারাপ। কি ঘটে যাবে? ও খোকা, খোকা রে, আরে ও খোকা। বাবা ডাকছো? হ্যাঁ, যাও তো, যাও ওই ভাঁড় মশাইকে নিয়ে দিঘির ঘাটে যাও তো দেখি। এসো এসো গো দাদা, এসো এসো। চলো চলো বাবা, চলো চলো, তুমি এখন গোপালের ভরসা। চল চল। মাঠান, সব ঠাই তো দেখে এলুম। খোকাকে পেলি না? কোথায় গেল তাহলে? দোকানে বললো বাবু পাঠিয়েছে দাদা বাবুকে। পাঠিয়েছে? কোথায়? যা 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 যা, বাবুকে জিজ্ঞাসা করগে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, যা না। হাবা কোথাকার। বাবু বাবু, মা তো খোকা দাদার ভাত নিয়ে বসে আছে, কোথা পাঠিয়েছো তারে? আমি আমি আবার কোথায় পাঠালুম? সে তো সেই একবার গোপালের সঙ্গে। সেই থেকে তেনার পাত্তা নেই। ভাঁড় মশাইকে। এই দেখো, এই ভাঁড় বেটা আবার কি ঘটালো। চলো চলো একবার দেখি, চলো চলো একবার ভাঁড় মশাইয়ের। আর ভাঁড় মশাইকে খুঁজতে হবে না ময়রা ভাই। আহা, কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াই রে ভাই। কেন, কি হয়েছে আবার? হ্যাঁ, আমার ছেলে খোকা কই? আহা, সেই খোকাকে নিয়েই তো দৌড়দৌড়ি করছি ময়রাদা। মানে তোমার সঙ্গেই তো গেল ওই দিঘির ঘাটে? গেলই তো পাশে পাশে ছিল, হঠাৎ 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 কি? নিয়ে চলে গেল, উড়ে গেল সাই সাই করে। খোকা উড়ে গেল? না রে ভাই, একটা ছোট্ট চড়ুই পাখি তোমার ছেলেকে ঠোঁটে চেপে ধরে একেবারে সাঁ করে উড়ে গেল। চড়ুই? হ্যাঁ, চড়ুই নিয়ে গিয়ে প্রথমে তো ওই পেয়ারা গাছের ডালে বসলো, তারপরে নিম গাছে, তারপর তেঁতুল গাছে। তারপর কি হলো? কি হলো বলো না। তারপর, আরে বলো। তারপর সামনের বেল গাছে। আরে তারপর কি হলো? তারপর পথ করতে করতে উড়ে গেল। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছো বেটা ভাঁড়। চড়ুই নিয়ে গেছে আমার ছেলেকে? হ্যাঁ, হাটের মধ্যে না ও ভাঁড় ভেঙে দেব। গায়ে একবার হাত দাও না, রাজার পাইক একেবারে বেঁধে নিয়ে যাবে। একটা চড়ুই নিয়ে গেলে তা আমি কি করব? আমি রাজার কাছেই যাব, শুলে বসাবো, ফাঁসিতে লটকাবো, সারা গায়ে বোঁদের রস মাখিয়ে লাল পিঁপড়ে ছেড়ে দেবো। যা যা যা, যা ইচ্ছে পারিস কর। বলছে চড়ুই ঠক্কর মেরে নিয়ে উড়ে গেল, বিশ্বাস করে না। এ কি রে? ওই গোপাল মহারাজ, ওই গোপাল আমার ছেলে নকুলকে নিয়ে ধাম। আমার ওই একটাই ছেলে রাজা মশাই, শিবরাত্রিরে চলতে। আহা,
এই দেখো, আরে কাঁদলে চলবে? গোপাল তোমার ছেলেকে নিয়ে পালাবে কেন? তীর্থ সেরে আজই তো সে এলো। অদ্ভুতং নকুলং কেন সে নেবং। প্রহরী, আরে ও প্রহরী! প্রহরী, এই তো আমি। ভাঁড় মশাইকে ডেকে আনতে বললেন তো? ভাঁড় মশাই নাকি ছেলে ধরা। দূর কলা, ছেলে ধরা আবার কি, সবে তীর্থ করে। ময়রা মশাইয়ের একমাত্র ছেলে তোমার সঙ্গে গেছিল গোপাল? হ্যাঁ, সে তো বলে দিয়েছি ময়রা ভাইকে, একটা এইটুকু চড়ুই উড়ে এলো, তারপর ঠোঁটে ধরলো, একেবারে সাঁ করে উড়ে গেল। হ্যাঁ, চড়ুই নিয়ে উড়ে গেল গোপাল? প্রথমে পেয়ারা গাছে বসলো, তারপর নিম গাছ, তেঁতুল গাছ হয়ে ধাঁ করে উড়ে গেল। অতি আশ্চর্য। ময়রা ভাই নালিশ করেছে। করুক না, রাজা মশাই আছেন, যা বিচার করবেন মাথা পেতে নেব। না না, আমি কিন্তু গোপাল একেবারে মানতে পারছি না তোমার কথা। চড়ুই পাখি একটা ছেলেকে ঠোঁটে করে নিয়ে উড়ে যাবে? এদেশে তো যেতে পারে মহারাজ। পারে? হ্যাঁ, মিছে কথা বলার জায়গা পাওনি? হ্যাঁ, এদেশে পারে মন্ত্রী মশাই, এদেশে পিঁপড়ে এসে একটা হাতিকেও টেনে নিয়ে যেতে পারে। গোপাল, তীর্থ করে আবার পাগল হয়ে ফিরেছো নাকি? না মহারাজ, যে দেশে লোহার সিন্ধুকের মধ্যে আপনার দেওয়া সোনার দাড়িপাল্লাখানা সিন্ধুক সমেত ইঁদুরে খেয়ে ফেলতে পারে, সে দেশের চড়ুই ময়রা মশাইয়ের ছেলেকে ছো মেরে কেন নিয়ে যাবে না? ইঁদুরে? ইঁদুরে লোহার সিন্ধুক সমেত সোনার দাড়ি পাল্লা? বেমালুম হজম করে ফেলেছে মহারাজ। না না মহারাজ, খাইনি মহারাজ, খাইনি। ভোলা মারা মিথ্যে কথা বলেছে মহারাজ। মহারাজ, আমার ছেলেকে ফিরিয়ে দিন না মহারাজ, ভোলা মারা মিথ্যে কথা বলেছে। ও বুঝেছি, একেবারে বুঝেছি। এই ভোলা ময়রাটা খুব লোভী। আমরা গোপাল দাদার সোনা দাড়িপাল্লাটা ফেরত দিয়ে দেব, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন মহারাজ। হ্যাঁ, গোপালও ফিরিয়ে দেবে তোমাদের ছেলেকে। সত্যি গোপাল, ভোলা ময়রাকে এমন ভাবে শিক্ষা আমিও দিতে পারতুম না। সত্যি সত্যি ধন্য তুমি, ধন্য। মহারাজ কৃষ্ণচন্দ্রের মতো রাজা না থাকলে গোপাল ভাঁড়ও এমন শিক্ষা দিতে পারত না মহারাজ। আমি বলি জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। শোনো শোনো সবে শোনো কৃষ্ণচন্দ্র কথা, বিচারেতে বিক্রমাদিত্য আসেন তিনি যথা। তাঁর সভা যেন ইন্দ্রের সভা, যে না বোঝে তাঁর গুণ সে একটি গবা। হয়েছে হয়েছে, এবার অন্তত সবার কাজটা শুরু হোক। আয় সেনাপতি। সেনাপতি মশাই হাজির। ওহ, হাজির রে বাবু, হাজির। আগে একটু হাঁপ ছাড়তে দে। আরে বাবা, অত হাঁপাহাঁপির দরকার কি ছিল? ওসব মুখে বলা সোজা। যা দিনকাল না, চাকরির প্যাঁচ হয়ে যাচ্ছে। কেন সেনাপতি, কিসের প্যাঁচ? শুনলাম নগরে নাকি কার বাড়ির পাঁচিল চাপা পড়েছে একটা চোর। এই দেখো কাণ্ড। এই চাপা পড়ার আর জায়গা পেলি না, কার বাড়ির দেওয়াল চাপা পড়লি রে ভাই? কস্য দেয়ালস্য তলায়ং চাপাং। সে কথা এখানে বলা যাবে না, অসুবিধা আছে। কিসের অসুবিধে? মহারাজ চান শুধু সাদা সত্যি কথা, মিথ্যে যেন নাহি থাকে একরত্তি তথা। বললে কিন্তু দোষ বেরোবে। বেরুক দোষ, তাতে কি? বেরুকং দোষ বেরুকং। তাহলে শুনুন রাজকবি, আপনার বাড়ির দেয়ালে চাপা পড়েছে নগরের বিখ্যাত চোর রেদা। কে ঠেলা সামলাবে এবার? রেদা? হ্যাঁ হ্যাঁ, রেদা। মরার আর জায়গা পেল না, শেষে আমার পাঁচিলের তলায়। ওই জন্যই তো চুপ করে বসে আছি ভায়া। অপঘাতে মৃত্যু, পরে 5 মোহর পাঠিয়ে দেব। রেদার মতো এমন একটা মানি চোর। ঠিক আছে ঠিক আছে, তাই করো তাই করো।
ও কথা বলবেন না রাজামশাই, আপনার রাজত্বে এরকম হওয়া উচিত। একটা নিরীহ সৎ চোর সৎভাবে বাঁচতে পারবে না, বলুন? তাই তো হ্যাঁ ঠিক ঠিক, তা তো বটেই, তা তো বটেই। কবি মশাই, মহারাজ, মহারাজ আমি কিচ্ছুটি জানি না। মা সরস্বতীর দিব্যি কেন যে ওই সৎ চোরটা মানে ইয়ে হলো, আমি তো ঠিক মানে। কত বড় শিল্পী, একবার একটা। থাক থাক, আজ সভা বন্ধ। আমাকে বরং একটু ভাবতে দাও। হ্যাঁ, শোন শোন, খুব সাবধানে পাহারা দিবি। চলতে চলতে আবার ঘুমিয়ে পড়িস না যেন। না রে বাবা না, বাবা রাজামশাই ভাবছেন, ভাবনা ভেঙে গেলেই গেল। কবি মশাইয়ের মুন্ডুটা ঘেঁচ। শুধু শুধু ভাঁড় মশাই এলে ওকে আবার যেন আটকাস না। আরে না রে না, বেশি কথা কোস না তো, ঘুম পেয়ে যাবে। এই মন্ত্রীটা হয়েছে একটা বুদ্ধিও যদি বাতলাতে পারে, মাথা মোটা কোথাকার। পাঁচিলটা গাঁথার সময় যদি না দেখে তাহলে তো বিপদে পড়বেই। একেবারে যথার্থ কথা। তা বলে মন্ত্রী মশাই একটু ভাববে না? কবি মশাই বন্দি, মন্ত্রীর মাথায় নেই ফন্দি। মন্ত্রীর তবে কি দরকার? মন্ত্রী ছাড়াই থাক সরকার। অত বড় মহাগুণী চোর একবার মন্দিরে পুরুত ঠাকুর পুজো করছিল, তলা থেকে আসনটাই হাত সাফাই করে দিল। তাহলে রানীর সোনা দিয়ে বাঁধানো দাঁতটা হাসতে গিয়ে হারিয়ে গেল। শেষে জানা গেল ওটা নিয়েছে ওই রেদা চোর। একেবারে যেন শিল্পী চোর। হ্যাঁ, একবার আমি মনে মনে পদ্য ভাবছিলাম, সেটাও পট করে বের করে নিয়ে আর এই শিল্পী চোরকে মেরেছ তুমি? না 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 না, এসব একেবারেই সহ্য করা যাবে না। প্রণাম রাজামশাই। এসে গেছো? হ্যাঁ, তা শুনেছ তো সব ব্যাপারটা? হ্যাঁ শুনলাম তো রাজামশাই। তবে তাহলে কবি দায়ী তো? সবচেয়ে দায়ী রাজামশাই ওই রাজমিস্ত্রি। এত বিশ্বাস করে কবি তোকে পাঁচিল গাঁথতে দিল, আর তুই ফাঁকি দিলি। কি রে? হ্যাঁ তাই তো বটে। আমি ঠিক এই রকমই ভাবছিলাম। তুমি ভাববে না ঘেঁচু? আমি আর রাজামশাই ভেবে ভেবে বের করেছি। হ্যাঁ, রেদা পাঁচিলের তলায় চাপা পড়ে চ্যাপটা হয়ে গেছে এই তোমার জন্য। হাই রে মা, এ কি কথা কন হুজুর? 500 700 পাঁচিল গাঁথছি কর্তা, একটাও পড়ে নাই। পড়েনি তো এটা পড়লো কেন? কবি মশাই নিশ্চয়ই টাকা দিয়েছিল। টাকা দিয়েছিলেন। তাহলে কবির তো কোনো দোষ নেই। কোনো দোষ নাই।
তাহলে তাহলে নেড়া চোরকে মেরেছিস তুই? এ কি কথা কন হুজুর, 3 বছর আগে পাঁচিল গাঁথলাম, সরে গিয়া ঠেলা মাইরা সাপা পড়ল, দোষী হইলাম আমি। আরে বাবা, বিচার টিচার হয়ে গেছে বাপু, এ কথা আর নড়চড় হবে না। লড়সর হবে নি মানে? ওই যে লোকটা পাথর দিল, চুরকি দিল,